রাষ্ট্রপতি বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী একটা ঝড় তুফান সাইক্লোন প্লাবন যা আছে চলছে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবগুলো শক্তি এখন একত্রিত। মানে এবার আওয়াজ উঠছে ভাই রাষ্ট্রপতির ইস্যুতে। এক দফা এক দাবি, চুপ্পুর পদত্যাগ। সমাবেশ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রাষ্ট্রপতি খুনি হাসিনার দ্বারা নিযুক্ত, সেই রাষ্ট্রপতিকে উৎখাত করতে হবে। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর দুর্বৃত্ত কি বলে? জাহাঙ্গীর বলতেছে, যেই রাজধানীতে আমরা দিনের বেলা ঘুরতে পারি না, সেই রাজধানীর মানুষকে রাতের বেলা ঘুমাইতে দিব না। শুনেন ওর মুখে, শুনেন। আমাদের কথা স্পষ্ট, যেই রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। আমাদের ডিসিশন, আমাদের মূল ব্যক্তি, আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে, আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। চিন্তা করেন, যেই রিপাবলিক টিভিতে দিনের পর দিন প্রোগ্রাম করা হয় যেখানে বলা হয় বাংলাদেশ থাকবে না, কোন দিক থেকে বাংলাদেশ কাইটে ভারতের মধ্যে জুড়ে দিবে, ফেনি দিয়ে কি করবে, সেই টিভির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে কিছু বলছে? আমাদের কোনো টিভি স্টেশন যদি বলতো ভারতের সেভেন সিস্টার্স আমরা কাইটে নিব, ওই টিভি চ্যানেল ইন্ডিয়া রাখতে দিত না। প্রথমে সংবাদ পাঠকের চাকরি দিত, তারপর চ্যানেলটারই জয় বাংলা করে দিত ইন্ডিয়া। আর সেই রিপাবলিক টিভিতে প্রফেসর ইউনূসের প্রেস সচিব যায় সাক্ষাৎকার দিতে, মানে ওই জানেও না কোটি যাওয়া যায় কোটি যাওয়া যায় না। আবার দেখেন, এই যে দুর্বৃত্ত বেনজির, সে আওয়ামী লীগের সাথে মিলে পুলিশের সাথে ঘোট পাকাইতেছে। আগে শুনেন। আমাদের কারা অ্যারেস্ট করে আমরা কেন? এগুলো হচ্ছে ওই যে যখন বিএনপি ক্ষমতায় ছিল, ওরা তো অনেকবার ক্ষমতায় ছিল, তারপরে আওয়ামী লীগের অ্যান্টি ফোর্সেস এরশাদ সাহেবরা ক্ষমতা ছিল, তখন তো ওরা অনেক অ্যান্টি আওয়ামী লীগ লোকজন পুলিশে ঢুকাইছে, সেগুলো সামনে নিয়ে আসছে, সেগুলো অনেক রয়ে গেছে, এখন সেগুলো সামনে আছে। আর এমনি জেনারেলি পুলিশের তারা খুবই হাইলি ডিমোরালাইজ, সন্তুষ্ট সরকারের উপরে, বিকজ এদেরকে খুন করে, এদেরকে হত্যা করে তো এরা ক্ষমতা আসছে, এদের রক্তের উপর দিয়ে ক্ষমতা আসছে। 427টা পুলিশ থানা এবং ফাঁড়িতে অ্যাটাক করা হচ্ছে, অস্ত্রপাতি লুট করা হচ্ছে, প্রেগনেন্ট কনস্টেবলকে পুড়িয়ে মারা হচ্ছে। তো এইগুলো তো এরা সহজভাবে নেয় না। লোয়ার র্যাঙ্ক, বিশেষ করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর, এদের একটা বিশাল অংশ তো খুবই আনহ্যাপি, তো এটা বলতে পারি। ধরে ওই যে ওই প্রশ্ন, তাহলে আমাদের অ্যারেস্ট করে কারা, ধরে হচ্ছে ওই পার্টি। কারণ আপনারা জানেন যে এই আপনার এই 5 তারিখের পরে একটা বিশাল গ্রুপ, অফিসার গ্রুপ, তারা কর্মস্থল ত্যাগ করছে আর আসে নাই। আর তারপরে যেটা করেছে, 300-400 অফিসারকে এরা ডিউটি থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে, অকার্যকর জায়গা দিয়ে রাখছে। আবার একটা বিশাল সংখ্যক লোক এরা অলরেডি চাকরি থেকে বের করে দিচ্ছে। আর এরা কিছু রিটায়ার্ড লোককে চাকরিতে নিয়ে আসছে। আর ওদের সময় যারা এরশাদের সময় বিএনপি ক্ষমতা ছিল একাধিক, বা ওদের সময় জিয়াউর রহমানের সময়, এদের তো অনেক লোকজন 80 দশকে যারা রিক্রুট হয়েছে তারা এখন চাকরিতে রয়ে গেছে অনেক। তো 90 দশকে যারা ঢুকছে তারা তো অনেক চাকরিতে রয়ে গেছে এখনো। তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসছে। তো এই লোক এদের সংখ্যা খুব বেশি না। এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন, আপনারা পুলিশ তত্ত্বের সঙ্গে পাবেন, এরকম সন্দেহ আমার নাই। আর আমিও চেষ্টা করতেছি যারা এখন চাকরিতে আছে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, একটা প্ল্যাটফর্ম করার জন্য। দেখা যাক যদি এটা করতে পারি, ইনশাআল্লাহ আরো সুবিধা পাওয়া যাবে। থ্যাংক ইউ। শুনেছেন, বেনজির নাকি অস্ট্রেলিয়ায় আছে, কই আছে খুঁজে বের করেন। আমেরিকান স্যাংশন পাওয়া দুর্বৃত্ত তো বন পোড়া হরিণের মতো, উন্মাদের মতো ছুটে বেড়ানোর কথা। ওই এত কিছু পরিকল্পনা করে এই ঘুটু করার কিভাবে টাইম পায়, ফুরসত কিভাবে পায়, সে কিভাবে কাজ করে? কোনো ভয় বা দুশ্চিন্তা আছে বলে তো মনে হচ্ছে না। সন্দেহভাজন পুলিশ অফিসার যারা আওয়ামী বেনিফিশিয়ারি ছিল, তাদের মোবাইল ফোন জব্দ করে ফরেন্সিক করেন, দেখেন কাদের সাথে যোগাযোগ করছে বেনজিরের মধ্যেই, তাদের চিহ্নিত করেন। ইন্ডিয়া ধানমন্ডি 32 নম্বর ভাঙা নিয়ে বিবৃতি দেয়, এটা নাকি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত। হ্যাঁ, আর যা তো বাবরি মসজিদ ছিল না আপনাদের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত, ওটা ভাঙিছিলেন কেন? ওটা তো সেলিব্রেট করেন। তবে যা কইছে তা মিথ্যা কয়নি, এটা সত্য যে ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত। ওটা বাংলাদেশে মুজিবের স্বৈরাচার আর হাসিনার ফ্যাসিবাদের ইতিহাসের সাথে যুক্ত। আর ওই ভাষা বাংলাদেশ রাষ্ট্রের পুঙ্গা মারা খাওয়ার সাথে যুক্ত। ওই ভাষা দুর্নীতির টাকায় করা। মুজিবের দুর্নীতির অর্থ দিয়া ওই পাপের প্রসাদ বানানো হয়েছিল, বদের 2 নম্বর কয়ে গেছে। রাষ্ট্রীয় সম্পদ চুরি করা প্রথম পূর্ব পাকিস্তানের নাম শেখ মুজিব, সরদির বডিগার্ড, জেল হয়েছিল তার 2 বছরে। হাসিনা কয় না যে আমার বাবা দেশের জন্য জেল খাটিছে, হারামজাদি দেশের জন্য জেল কাটিছে, টাকা চুরি করে জেল কাটিছে। ধানমন্ডি 32 নম্বরে নাকি অনেক দাড়িওয়ালা লোক দেখা গেছে, এই যে দেখেন, দেখেছেন ভিডিও করেছে দাড়িওয়ালা লোক, এটা আওয়ামী লীগ।
বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান, ঠিক আইসা ভিডিও করে গেছে সামে, দাড়ি দুড়ি দেখে ভাবিছে আঙ্কেলের লোক। সব কয়টা আওয়ামী লীগের দাগি দেখবেন, এর মধ্যে দাড়ি ছেড়ে পরহেজগার সাজিছে। আমি গতকাল বলছিলাম যে ওইখানে একটা মসজিদ বানানোর কথা। আমাকে খুবই একজন জনপ্রিয় আলেম ব্যক্তিগতভাবে জানাইছেন যে মসজিদ নির্মাণের সমস্যা আছে। উনি বলছেন যে শরীয়ত বিধি অনুযায়ী কারো মালিকানাধীন জায়গায় জোর করে মসজিদ করা আপত্তির, যদিও সরকার অধিগ্রহণ করে ওয়াকফ করে দেয় তাইলে হইতে পারে। আমি বলছিলাম যে আলেমদের পরামর্শ নিতে হবে সিদ্ধান্ত চূড়ান্ত করতে। তো যেহেতু ওনারা দ্বিমত জানাইছেন, তাই সেখানে কি করা যায় সেটা নিয়ে আমাদের সিরিয়াস আলোচনা করা প্রয়োজন। এই জায়গায় এমন কিছু করা যাবে না যা কেউ ভাঙতে পারবে, বা এমন কোনো অবস্থা রাখা যাবে না যে এইখানে 32 নম্বরের বাড়ি পুনর্নির্মিত হইতে পারে। আসেন আমরা ভাবতে থাকি। তবে 32 নম্বর নিয়ে একটা বিজনেস আইডিয়া দিই। জুলাই ফাউন্ডেশন ধানমন্ডি 32 নম্বরের সব ইট আর আবর্জনার মালিকানা নিতে পারে। এর প্রত্যেকটা খণ্ড আলাদা করে ছোট ছোট প্যাকেট করে বিক্রি করতে পারে, স্মারক হিসাবে কিনবে সবাই। কিছু স্মারকে জনপ্রিয় ফ্যাসি বিরোধী অ্যাক্টিভিস্টের সিগনেচার থাকবে, যেমন ধরেন মাহমুদুর রহমান, ইলিয়াস, আসিফ, নাহিদ, মাহফুজ, হাসনাত, সার্জিস ইত্যাদি, আরো অনেক নাম যুক্ত করতে পারেন। বিক্রির পুরা টাকাটা যাবে জুলাই ফাউন্ডেশনের আহত এবং শহীদদের কল্যাণে। কেমন হইলো আইডিয়াটা? যাই হোক, আরেকটা আলাপে আসি। আমি জানতে পারছি নানা জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপরে ভয়ভীতি দেখানো হইতেছে, তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা চলতেছে। মেহরবানি করে এই কাজ করবেন না। কোনটা পলিটিক্যাল কাজ আর কোনটা ক্রিমিনাল কাজ, এই দুইটা আলাদা করতে পারতে হবে। কোনটা প্রতীকী আর কোনটা প্রতিহিংসা, চান্স নেওয়া, সেটা আলাদা করতে পারতে হবে। কখন থামতে হবে সেটা বুঝতে পারাটা জরুরি। এই জন্যই মুরব্বী লাগে, বুঝছাও। হ্যাঁ, ভাঙিয়েছেন যে পারমিশন নিয়েছেন কারো কাছে, কোন এক মুরব্বীর পারমিশন নেবেন। আমারে যতই সিনিয়র ভাবেন না কেন, যতই দাদা দাদা করেন কেন, আমিও কিছু করতে গেলে, ইম্পর্টেন্ট কিছু করতে গেলে, গুরুত্বপূর্ণ কিছু করতে গেলে মাহমুদ ভাইয়ের সাথে আলাপ করে নিই। আমার দেশে মাহমুদুর রহমান, ওনার পারমিশন নেই, আপনারা হয়তো জানেন না। ওনাকে সম্মান জানানো তো আছেই, তারপরে একটা ওপিনিয়ন, যিনি আমারই মুরব্বী, আমার মতোই চিন্তা করেন, তিনি এটার ঝুঁকি সুবিধা মূল্যায়ন করে আমাকে একটা সৎ পরামর্শ সাজেশন দেবেন। তবে 32 নম্বর বুলডোজার চালানো নিয়ে আমি ওনার কোনো পারমিশন নেই নাই, এখানে বেয়াদবি করেছি আর কি। যাই হোক, এখন এই ভাঙাভাঙি বন্ধ করা নিয়ে আমার কথা শুনেন না, প্রফেসর ইউনূসের কথা তো শুনবেন। উনি তো মানা করেছেন, এইবার থামেন। এই যে দেখেন, উনি আমাদের সবার মুরব্বী, মানা করছেন প্লিজ ভাঙাভাঙি বন্ধ। হিন্দু সম্প্রদায়ের ভাইরা আপনারা নিশ্চিন্ত থাকেন, কেউ যদি হুমকি দেয় আমাকে রিস্ক করবেন, ইলিয়াসকে রিস্ক করবেন, পুলিশকে রিস্ক করবেন, তো অবশ্যই মানে আমরা দেখবো কারা শয়তানি করতেছে, আমরা সাহায্য করব। আমাদের রিস্ক করার কোনো না কোনো রাস্তা আছেই, আমার নাম্বার অনেকের কাছেই আছে। এমনকি পুলিশ বাহিনী যদি মনে করেন আমার বা ইলিয়াসের ইন্টারভেনশন কাজে লাগবে আপনাদের, তাহলে আমাদেরকে রিস্ক করবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আচ্ছা, আর একটা আলাপে আসি প্রথম আলো নিয়ে। দেখেন, প্রথম আলোর সামনে আর্মি গার্ড রাখিছেন, ভাই আপনারা কি হুঁশি আছেন? এইভাবে আপনারা রক্ষা করতে পারবেন? এটা তো কোনো সাস্টেনেবল ব্যবস্থা না। যে কোনো অপারচুন মোমেন্টে আপনারা যারা খাইয়া দিতে চায় হামলা করবে। আমি তো নিজেই হুমকি দিয়ে রাখছি। হ্যাঁ, শুনেন, ইংরেজি যেহেতু কইছি ঠিকই কইছি, তাই না? শুনেন। Well, I believe that there was a clear overreaction on the part of Pratham Alo and government. Everybody knows that, the organizer of the program is me. And anyone could have reached out to me and directly if something had gone wrong. And I have taken the full responsibility. I still take the full responsibility of the program. We didn't resort to any violence. We did not resort to any chaos or mayhem. So why was the army called in the first place? Instead, they tortured one of our activists inside the Pratham Alo building. And protests against editorial policies of media outlets have occurred worldwide. Not a single phenomenon that occurred only in Bangladesh. Why shouldn't we have the same right? Pratham Alo and Daily Star made a great mistake by responding with violence against protesters. And I have not forgotten that. And we'll return with even greater force. And this time, no one will be able to drive us away. দেখেছেন তো, আপনি টেরি পাবেন না, প্রস্তুতি নেওয়ার টাইমই পাবেন না রে ভাই। আপনার সম্পাদকীয় নীতি পাল্টান, ওইটাই আপনার রক্ষা কবচ। 111 ঘটনার জন্য মাপসান মতিউর রহমান আর আনিসুলরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন প্রথম আলো থেকে। আপনাদের আর কিছু করা লাগবে না, আপনাদের উপরে রাক্ষোভ কমবে মানুষের। কিন্তু আপনারা তো আর এক হাসিনা, নিজেদের সংশোধন করবেন না, ক্ষমাও চাইবেন না। আপনাদের সম্পাদকীয় নীতির এক্সাম্পল দিই। হ্যাঁ, বগুড়ায় আওয়ামী লীগ জাসদ অফিস গুড়াই দিল বিপ্লবী ছাত্র জনতা, সেটারে প্রথম আলো লিখলো হামলা, দেখেছেন? আর বগুড়ার পত্রিকা করতল লিখলো গুড়িয়ে দেওয়া হলো। আচ্ছা রিতেশ সাহেব, ওইটি আমার ওই বগুড়ার ক্ষুদ্র ভ্রাতারা, ওরা অবশ্য পারমিশন নিচ্ছে আমার। হ্যাঁ, তো পারমিশন নিয়ে ভাগিছে, ওটা দেখান না কেন, ভিডিওটা দেখান। তারপর আবার চাকবুক ড্যান্সও মারিছে, দেখেছেন? Esta
মুক্তিযোদ্ধার অ্যাকশন, বগুড়াবাসীর অ্যাকশন, মুক্তিযোদ্ধার অ্যাকশন, দিল্লি না ঢাকা। তো আমার কয় দাদা ওই আওয়ামী লীগ অফিসের পাশে তো আপনার ছাত্র ইউনিয়নের অফিস আছে, কমিউনিস্ট পার্টির অফিস আছে, ওটা কি করবো? ওটা তো ভাঙা পড়বি। তো আমি কইলাম ওটা একটু আমার বিবেচনা একটু ছাড়ন দেওয়া যায় না? তোরা কইলে যে বিল্ডিংটা পুরানো, তো যদি ভাঙতে যায় ওটা পুরাটা ভেঙে যায়। আমি কইলাম আল্লাহর নামে শুরু করে দাও, তারপরে দেখা যাক, দেখমুনি কি করা যায় পরে। যাই হোক, আল্লাহর অসীম কৃপা ওটা ভাঙা পড়েনি আর কি। ভাঙা পড়লে না খারাপ লাগলো নি, ওটি তো আমার রাজনীতির সূত্রপাত। তাই যাই হোক, আরেকটা জিনিস দেখেন, এই প্রথম আলো প্রসঙ্গে দুনিয়ার সব আন্তর্জাতিক মিডিয়া লিখলো প্রোটেস্টার্স, যত নাম করা পত্রিকা, আর মব লিখলো কে? ইন্ডিয়ান পত্রিকা, এনডিটিভি, দ্য হিন্দু, আর কে লিখলো ডয়েচে ভেলে। আবার ডয়েচে ভেলের রিপোর্ট যে লিখেছে সেও ইন্ডিয়ান। এটা সব দেখান না, লিঙ্কডিনের প্রোফাইল দেখান, ওই ইন্ডিয়ান, দিল্লির মাইয়া। তাই তারা জার্নালিজম করতেছে না, করতেছে ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতেছে। এমনকি দিল্লি স্টারও মব লিখে, দেখেছেন? আপনাদের ল্যাঙ্গুয়েজ কেমনে অ্যালাইন্ড হয়, একই রকম হয়, বরাবর হয়ে যায় ইন্ডিয়ান ভাষার বাক্য ব্যবহারে। এটা তো একটা ব্যাখ্যা থাকতে হবে, তাই না? প্রথম আলো দেখেন, যখন ভারতে থাকা বাংলাদেশি সম্পর্কে লিখে, তখন লিখে অবৈধ বাংলাদেশি, দেখেছেন? আর ভারতের অবৈধ নাগরিক যাদের আমেরিকা পাঁচাত লাথি দিয়ে পায়ে শিকল পরে পাঠিয়ে দিছে, তারা হয় নথিপত্রবিহীন ভারতীয়। কি সম্মান, দেখেছেন? এই যে বাংলাদেশ ঘৃণা, তারা এটা কোথায় পাইছে? ইন্ডিয়ান প্রভুর কাছে। এই ফাজলামে অব্যাহত রাখবেন, আপনাদের কেউ বাঁচাইতে পারবে না। আজ হোক কাল হোক, আপনাদের অবস্থা ধানমন্ডি 35 নম্বরের মতোই হবে, শুনতে যতই খারাপ লাগুক। এটা কোনো হুমকি না, এটা ভবিষ্যৎবাণী। দেখলাম অনেক সুশীলদের আহাজারি। আপনাদের একটা কথা বলি, হ্যাঁ বুঝছা, ওই বাড়ি বানায় দেওয়া সম্ভব, কিন্তু ওই বাড়িটার সাথে যত মৃত্যু যুক্ত আছে, যত কান্না হাহাকার, যত রক্তপাত যুক্ত আছে, ওই বাড়ি থেকে যত হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেই জীবন ফিরাই দিতে পারবে? তাই আওয়াজ নিছে। আমি সেই সমস্ত বিজ্ঞ ব্যক্তিদের পবিত্র কোরআনের সূরা আন-নামল এইটার 52 নম্বর আয়াত পড়ে শোনাচ্ছি। অতঃপর এগুলো তাদের ঘর বাড়ি যা তারা নিজেদের জুলুমের ফলে শূন্য অবস্থায় ফেলে গেছে, নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য একটি নিদর্শন রয়েছে। পড়েন, জানেন, খোদা তাআলা আপনাদের প্রশ্নের উত্তর মেলা আগে দিয়ে গেছে, ওইটা পড়েন, তারপরে আইসেন কথা কয়ে, আর কিছু কমো না। যারা বলে যে আমরা দেশকে অস্থিতিশীল করতেছি, তারা দেখেন আপনাদের ইতিহাসের ঐতিহ্যের ঠিকাদার আওয়ামী লীগের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর দুর্বৃত্ত কি বলে। জাহাঙ্গীর বলতেছে, যেই রাজধানীতে আমরা দিনের বেলা ঘুরতে পারি না, সেই রাজধানীর মানুষকে রাতের বেলা ঘুমাইতে দিব না। শুনেন, ওর মুখেই শুনেন। আমাদের কথা স্পষ্ট, যেই রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। আমাদের ডিসিশন, আমাদের মূল ব্যক্তি, আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে, আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। শুনেছেন? এখন ওর বাড়িঘর নিয়ে যদি টান দিই, তাহলে তো বলবেন আমরা নৈরাজ্যবাদী, তাই না? আর কিছু কইলাম না, রেকর্ড রাখলাম। এই শয়তানি কাম যদি অব্যাহত থাকে না, তাহলে 5ই ফেব্রুয়ারি চাইতে ভয়ঙ্কর কাম কিন্তু ঘইটা যাবে। প্রত্যেকটারে চিহ্নিত মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী একটা ঝড়, তুফান, সাইক্লোন, প্লাবন যা আছে চলছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবগুলো শক্তি এখন একত্রিত। আপনি যদি বলেন ছাত্র জনতা, এই ছাত্র জনতার মধ্যে ছাত্র শিবির আছে, ছাত্র দল আছে, আম জনতা আছে, বৈষম্য বিরোধীরা আছে। গতকালকে রাত থেকে যা যা ঘটছে, 5ই আগস্ট এটা একটা ট্রেইলার শুরু হয়েছিল, কিন্তু কোথাও না কোথাও এটা থেমে গিয়েছিল। তো এটা দ্বিতীয় ধাপে আসলে এখন এই ঘটনাগুলো ঘটছে। 5ই আগস্ট পরবর্তী সময় শেখ হাসিনার প্রস্থানের পর যখন এই সরকার গঠন হলো, শপথ নিল, তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে বাদ দেওয়ার জন্য, বহিষ্কার করার জন্য একটা আন্দোলনের ডাক উঠেছিল। এক পর্যায়ে আমরা দেখেছিলাম যে ছাত্রদের, জনতার একাংশ রাষ্ট্রপতির বাসভবনের সামনে গিয়েছিলেন, সেখানে পুলিশ, সেনাবাহিনী তারা প্রটেস্ট করেছিলেন। আজকের দিনে কার্যত বাংলাদেশে পুলিশ বলতে কোনো ভূমিকা আমরা দেখছি না, সেনাবাহিনী নিস্তব্ধ, তারপর হচ্ছে র্যাব, বিজিবি, বিডিআর, এই দেশে যে আইনশৃঙ্খলা বাহিনী আছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি না। কেন? একটা উথাল পাথাল ঢেউ, এই ঢেউয়ের সামনে যেটা পড়বে। সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে গতকালকে বুলডোজার আনতে যদি সেনাবাহিনী বাধা দেয়, সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালাই দিতে জনতা কিন্তু দিত। এই মুহূর্তে পাবলিকের মাথায় যে জিনিসটা সবার হয়েছে, ঘটবে, স্বাভাবিকভাবে সবাই একটা নীরব ভূমিকা পালন করছে। তো এই ভূমিকার মাঝখানে এবার আওয়াজ উঠছে ভাই রাষ্ট্রপতির ইস্যুতে। শাহাবুদ্দিন চুপ্পু, আওয়ামী লীগ সরকারের সবাই আতঙ্কে, টেনশনে দিন কাটাইলেও মোটামুটি অনেকটা ভালো অবস্থানে ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। মেইন রিজন ছিল বিএনপি তার পদত্যাগ ইস্যুতে অথবা তাকে বহিষ্কার ইস্যুতে খুবই অনড় ভূমিকায় ছিলেন। তো গতকালকে থেকে বিএনপির গলার আওয়াজও চেঞ্জ হয়ে গেছে, কারণ এই ঝড় আবার বিএনপির দিকে যায় কিনা। পাবলিক ইট টিট খুলে রাখছে, বলতেছে যে আগামীতে যারা এরকম করবে এই ইট দিয়া তাদের বাড়িঘরও ভাঙচুর করা হবে।
তা আজকে সারাদিন বিএনপি নেতাদের গলা আমরা দেখছি পরিবর্তন, আর এই সকল কিছুর মাঝখানে আজকে ধানমন্ডি 32 নম্বর থেকে আওয়াজ উঠছে যে আপনার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কড়া স্লোগান আমরা শুনতে পাচ্ছি। এক দফা এক দাবি, চুপ্পুর পদত্যাগ, পদত্যাগ পদত্যাগ, চুপ্পুর পদত্যাগ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, ফাঁসি চাই ফাঁসি চাই, খনি হাসিনার ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দিতে থাকে উত্তেজিত জনতা। তো জনতার স্লোগানের এক পর্যায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অতি সত্বর পদত্যাগ করতে হবে, এই দাবি এখন উঠেছে। তো প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে যদি আবার এই উত্তাল ঢেউ, গতকালকে যেমন কোনো কোনো গণমাধ্যম বলছিল 50,000 থেকে 60,000 70,000 মানুষ ধানমন্ডি 32-এ জড়ো হয়েছিলাম। ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়িঘরে যেভাবে অগ্নিসংযোগ লুটপাট চলছে, সো এটাকে থামানোর মতন কেউ ছিল না। লোকালি সব সাইলেন্স। যখন সুধা সদনে আগুন জ্বলছিল, পাশে যারা, ওইটা কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া, তো আশেপাশের বাসা থেকে ফোন দেওয়া হচ্ছিল, তাদের বাসার মধ্যেও আগুনের আঁচ আসতেছে। ফায়ার ব্রিগেড যখন শুনছে শেখ হাসিনার বাড়িতে আগুন দিচ্ছে, তারা আসে নাই। এখন আজকে রাত্রে আমি জানি না কি ঘটে, এমনও হইতে পারে এই ঢেউ হঠাৎ করে পিনাকি অথবা ইলিয়াস যদি একটা স্টেটাস দেন রাষ্ট্রপতির বাসভবন, আমার ধারণা মুহূর্তের মধ্যেই 50,000 1 লক্ষ মানুষ ওইদিকে জড়ো হয়ে যেতে পারে। আর যদি এমনটাই হয় তো রাষ্ট্রপতি চুপ্পু তিনি আসলে পালানোরও সুযোগ পাবেন না, কারণ কার্যত সেখানে সেনাবাহিনী যদি শক্তিশালী স্ট্যান্ড নেয় তাহলে এখানে গুলি ছুটতে হবে। উত্তাল জনতা গুলিরে ভয় পাচ্ছে না রাইট নাও। আসলে কি ঘটতে যাচ্ছে সেটা জানি না, তবে নিশ্চয়ই সরকারের ঊর্ধ্বতন মহল থেকে পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসকে হয়তো এই বিষয়গুলো সম্পর্কে কোথাও না কোথাও কমিউনিকেট করা হচ্ছে, যেন এরকম কোনো সিদ্ধান্ত বা ঘোষণা এই মুহূর্তে না। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।